পশ্চিমবঙ্গে ভোট চুরির অনেকগুলো জায়গা আছে, কিন্তু তার মধ্যে মূল চুরিটা হয় চারটে স্টেপে। একটা হচ্ছে ভোটের আগে, অর্থাৎ ভোটার তালিকায়, যেটা অলরেডি এসআইআর প্রসেস যেভাবে চলছে তাতে 100% না হলেও 60-70% সেই চুরি যে বন্ধ হয়ে গেছে, দিদিমণি আর ভাইপোমণির ছটফটানি থেকেই বোঝা যাচ্ছে। 2 নম্বর যে চুরিটা মারাত্মক হয়, যেটা নিয়ে আপনারাও বারবার সরব হয়েছে, সেটা হচ্ছে ভোটের দিন। ভোটের দিন ভোটটাই করতে দেওয়া হয় না। আর এবারে কিন্তু সেই জায়গায় বড়সড় জল ঢালতে চলেছে, বড় ভয়ঙ্কর নির্দেশিকা ইলেকশন কমিশনের তরফ থেকে চলে এলো। এরপরে অবশ্য দুটো স্টেপ বাকি থাকছে। একটা হচ্ছে ভোট মিটে যাওয়ার পর ওই স্ট্রং রুম অবধি পৌঁছানো এবং স্ট্রং রুমে রিজার্ভ করা, আর সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে কাউন্টিংয়ের দিন। এই দুটো জায়গা নিয়েও আপনাদের টেনশন আছে, কিন্তু ইলেকশন কমিশন যেভাবে কাজ করছে আমি নিশ্চিত এই জায়গাটাও নিশ্ছিদ্রভাবে তারা ব্যবস্থা করতে চলেছে। ফলে ভোট চোররা এবার পগার পার হবে। আর সেই জন্য প্রচারে বেরিয়ে আজকে পিসি ভাইপোর আতঙ্ক থমথমে মুখ আর চিৎকার শুনে সেই ছবিটা কিন্তু আরও স্পষ্ট হয়ে যাচ্ছে। ভোটের দিন কী স্টেপ নিল ইলেকশন কমিশন? যে স্টেপটা নিল সেটা হচ্ছে মারাত্মক বললেও কম বলা হয়। আপনারা জানেন, এই যে ভোট কর্মী যারা যান, তাদেরকে অনেক সময় বন্দুকের ডগাই হোক, বিভিন্ন রকম প্রলোভনে হোক বা পরিস্থিতির চাপে হোক, তাদেরকে শাসকের হয়ে কাজ করতে বাধ্য করা হয়। অর্থাৎ অবাধে চুরি ছাপ্পা সমস্ত কিছু চলে। কিন্তু না, এবার আর সেইটা হইব না। তার কারণ হচ্ছে, এবার ইলেকশন কমিশন পরিষ্কারভাবে জানিয়ে দিল, প্রিসাইডিং অফিসার যারা হতে চলেছেন তাদেরকে কেন্দ্রীয় সরকারি কর্মচারী অবশ্যই করে হতে হবে। যদি কেন্দ্রীয় সরকারি কর্মচারী না পাওয়া যায়, তাহলে অ্যাটলিস্ট পিএসইউতে যারা কাজ করছেন সেই নামগুলোকে ফাইনালাইজ করতে হবে। আর যদি দেখা যায় যে কেন্দ্রীয় সরকারি কর্মচারী বা পিএসইউ কর্মীকে পাওয়া গেছে তিনি প্রিসাইডিং অফিসার হওয়ার মতো তার যোগ্যতা নেই, বা যে স্ট্যান্ডার্ডটা আছে সেটা ফলো করা যাচ্ছে না, তাহলে অ্যাটলিস্ট ফার্স্ট পোলিং অফিসারকে এই কেন্দ্রীয় সরকারি কর্মচারী বা পিএসইউকে হতে হবে। অন্যদিকে আর একটাও খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজকে ইলেকশন কমিশন জানিয়ে দিয়েছে। সেটা হচ্ছে, কোনো চুক্তিভিত্তিক কর্মচারী তারা ভোটের কাজে যুক্ত হতে পারবেন না। অর্থাৎ এই যে চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মচারী হন, এরাই তো জেনারেলি পার্টির ক্যাডার হন, আর সেই জন্য এরা গিয়ে সেখানে পার্টির কাজটা করেন, যেটা করলে সংবিধানের বিরুদ্ধে অন্যায় হবে, কিন্তু তার রাজনৈতিক দল ক্ষমতায় থেকে যেতে পারবে। ফলে কোনো অস্থায়ী কর্মচারী যারা বেসিক্যালি পার্টির ক্যাডার, তারা কিন্তু বুথের ত্রিসীমানার মধ্যে থাকতে পারবেন না, তারা নির্বাচনের কোনো কাজে থাকতে পারবেন না। এমনকি যারা অঙ্গনওয়াড়ি কর্মী আছেন, সেই অঙ্গনওয়াড়ি কর্মীরাও এবার ভোটের কাজে থাকতে পারছেন না, তারাও আর ভোটের দিন প্রভাবিত করতে পারবেন না। প্রত্যেকটা ডিএমকে পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে যে আগামী 30শে মার্চের মধ্যে একদম বুথ ধরে ধরে তাদেরকে এই কেন্দ্রীয় সরকারি কর্মচারী বা পিএসইউ কর্মী হিসেবে প্রিসাইডিং অফিসার হিসেবে না পাওয়া গেলে অ্যাটলিস্ট ফার্স্ট পোলিং অফিসার হিসেবে সেই লিস্ট কিন্তু তৈরি করে নিতে হবে এবং ইলেকশন কমিশনে জমা দিতে হবে। এবং এক্ষেত্রে যদি কোনো রকম গাফিলতি দেখা যায়, তাহলে সেটাকে চূড়ান্ত একটা ব্যর্থতা হিসেবে দেখা হবে এবং নির্দেশ অমান্য হলে এই ডিএমরা ভয়ঙ্কর শাস্তির মুখে পড়বেন। এখন যেভাবে প্রশাসনিক স্তরে পুরো রদবদল হয়েছে, একদম রাজ্যের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব থেকে শুরু করে রাজ্য পুলিশের একদম হুজ যারা রয়েছেন, এমনকি থানার ওসি, তাদেরকেও যেভাবে শিফট করা হচ্ছে, ফলে এবার কিন্তু প্রশাসনিক যারা কর্তা রয়েছেন তারা বুঝে গেছেন কত ধানে কত চাল রয়েছে। এবং যদি না ইলেকশন কমিশনের কথা না শোনা হয়, যদি পিসুমণির পদলেহন করার চেষ্টা করা হয়, তাহলে জীবনের বাকি সময়টা জেলে কাটবে এবং অবসরকালীন কোনো সুবিধা পাওয়া যাবে না। ইলেকশন কমিশন এবার কিন্তু স্বচ্ছভাবে সুষ্ঠুভাবে ভোট করাতে মরিয়া, আর সেই ছবিটাই কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে। অর্থাৎ দেখুন, ভোটের দিন এমনি ইলেকশন কমিশন কিন্তু অনেকগুলো স্টেপ ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছে, যেটা আগে কোনো দিন হয়নি। যেমন বুথের মধ্যে এবং বুথের বাইরে সিসিটিভি থাকবে, 3টে করে সিসিটিভি থাকবে 3টি সংস্থা, আর যাতে পুরোটা রেকর্ডিং হয়, ওই ছাপ্পা দেওয়ার কোনো জায়গা থাকবে না। সিসিটিভি ক্যামেরাগুলো 360 ডিগ্রি রোটেট করবে
সেই সিসিটিভি পরিষ্কারভাবে মনিটর হবে ইলেকশন কমিশনের অফিস থেকে, তার জন্য আলাদা করে মাইক্রো অবজারভার নিয়োগ করা হবে, তারা পুরো রিপোর্ট দেবে, সেই রিপোর্টে গণ্ডগোল থাকলে তারা শাস্তির মুখে পড়বে। এলাকায় এলাকায় ড্রোন উড়িয়ে দেখা হবে এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন রয়েছে। এই যে জিনিসগুলো এবার হতে চলেছে, এগুলো যে কাগজে বাগ নয়, এগুলো যে শুধু কথার কথা নয়, প্রতিটা স্টেপে প্রতিটা জায়গায় তারা ইমপ্লিমেন্ট করে দেখিয়ে দিচ্ছে। এবং এই কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা এলে, এই স্থায়ী কর্মচারীরা এলে, এই কোনো ক্যাডার যদি না ঢুকতে পারা যায় তাহলে যে কী সর্বনাশ হবে সেটা এসআইআর পর্বে হারে হারে পিসিমণির বাহিনী বুঝতে পেরে গেছে। যে কারণে মাইক্রো অবজারভার নিয়োগ তারা আটকাতে সুপ্রিম কোর্টে ছুটেছিল, পিসিমণি খোদ গলায় ফেট্টি মেঁধে কালো রঙের ছুটেছিল সুপ্রিম কোর্টে, আর সেখানে গিয়ে হিতে বিপরীত হয়ে গেছে, ঢুকে পড়েছে। এবার সেখানে জুডিশিয়াল সিস্টেম, বিচারপতিরা বিচার করে দেখছেন, ফলে পিসিমণির অবস্থা আরও খারাপ হয়ে গেছে। ফলে এই যে সিস্টেমটা ইলেকশন কমিশন ইমপ্লিমেন্ট করতে যাচ্ছে, কষ্ট হলেও পিসিকে সেটা মানতে হবে, আর না মানলে এখানে আরও ভয়ঙ্কর স্টেপ আসতে চলেছে। চুরি এবার করতে দেওয়া হবে না, মানুষ নিজের মতো করে ভোট দিতে পারবে, তারপর তারা যে কোনো রাজনৈতিক দলকে বেছে নিক, ইলেকশন কমিশনের কিচ্ছু এসে যায় না। কিন্তু পিসি ভোটে চুরি করে জিতবে আর তারপর বলবে মানুষ আমাদের সঙ্গে আছে, না, এবার সেটা হতে দেওয়া হবে না। এই একটা স্টেপ তো গেল, যেখানে পিসির মোটামুটি কালীঘাটে কান্নাকাটি শুরু হয়ে গেছে। কিন্তু এখানেই শেষ হচ্ছে না। এই যে কেন্দ্রীয় জওয়ান যারা আসছেন তাদেরকে এবার আর হাজারদুয়ারি দেখানো যাবে না, এবার আর সানগ্লাস কিনতে দেওয়া যাবে না, তারা গেলেই তাদের কাছে 3টে পৌঁছে দেওয়া হবে আর তারপর তারা তাতে করতে করতে ম্যানেজ হয়ে যাবে, না, এবার আর হবে না। 7 জন ডিউটিরত অবস্থায় জওয়ান চলে গিয়েছিল মুর্শিদাবাদে ঈদের ইফতার পার্টিতে, ব্যাস সাথে সাথে ইলেকশন কমিশন তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা করেছে। 7 জন জওয়ানের মধ্যে 2 জন কেন্দ্রীয় বাহিনীর হেফাজতে আছে আর 5 জনকে রাজ্যের বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ এবার যেটা ইলেকশন কমিশন করছে, যে এই যে জওয়ান যারা আছে তাদেরকে আর রাজ্য পুলিশের হাতে শুধুমাত্র ছেড়ে রাখলে হবে না, তারা যাবে, তাদেরকে বিভিন্ন রাজনৈতিক দল, রাজনৈতিক ব্যক্তি ম্যানেজ করে নেবে এবং তারপর তারা বসে থাকবে আর ভোট লুট হয়ে যাবে, না, সেটা হতে দিলে এবার হবে না। এই কন্ট্রোলটা, এই মনিটরটা পুরোটাই থাকবে ইলেকশন কমিশনের হাতে। যে জিও ট্যাগিংয়ের কথা বলা হচ্ছে সেখান থেকেই কিন্তু এটা ধরা পড়েছে, যে ভাই তোমার তো থাকার কথা ছিল না এখানে, তুমি কি করছিলে, সেখানেই ধরা পড়েছে এরা ইফতার করতে গেছে। ব্যাস, তুমি তো ওখানে প্রভাবিত হবে, তোমাকে যে ইফতার দিচ্ছে ভোটের দিন সে যখন চুরিটা করবে তুমি তাকে ডান্ডা মেরে তো ঠান্ডা করতে পারবে না। সুতরাং এই সব জিনিস এবার বন্ধ করো। প্রত্যেকটা জওয়ানের বডিতে, উর্দিতে সেখানে বডি ক্যাম থাকছে, সেখানেও রেকর্ড হবে। অর্থাৎ চুরির সমস্ত জায়গা কিন্তু বন্ধ হচ্ছে। এমনকি এই রাজ্যে যারা আধিকারিক আছে তাদেরকে ইলেকশন কমিশন ইতিমধ্যেই বলে দিয়েছে, তোমরা আমাদের সন্তান সমভাই, তোমাদের বেশি চাপ কিছু দেব না, তোমরা ইলেকশন কাজ থেকে একটু দূরে থাকো, পুলিশ তোমরা দূরে থাকো, বাকিটা আমরা এই সেন্ট্রাল কর্মী যারা রয়েছে, সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়ি যারা রয়েছে, এই সেন্ট্রাল বাহিনীর জওয়ান যারা রয়েছে তাদেরকে দিয়েই করিয়ে নেব। আর সেইটা যদি হয় পিসিমণি 30টা সিট হবে তো, ভালো করে বুঝতে পারছেন তো হাওয়াটা কোন দিকে যাচ্ছে। এর পাশাপাশি ইলেকশন কমিশন আরেকটাও খুব কঠিন স্টেপ নিচ্ছে, সেটা হচ্ছে আন্তঃরাজ্য সীমানা। শুধু পশ্চিমবঙ্গ নয়, যে কটা 5টা রাজ্যে ভোট হচ্ছে প্রত্যেক জায়গাতেই এই নজরদারিটা হচ্ছে এবং বিএসএফকে এখানে কিন্তু স্পেশাল দায়িত্ব দেওয়া হচ্ছে। দেখুন, ভোটের সময় যেটা হয়, বিভিন্ন পার্শ্ববর্তী যে রাজ্যগুলো আছে সেই রাজ্যগুলো থেকে দুষ্কৃতি নিয়ে চলে আসা হয়, অর্থ নিয়ে চলে আসা হয়, মদ নিয়ে চলে আসা হয়, মাদক নিয়ে চলে আসা হয় এবং সেগুলো নির্বাচনের কাজে ব্যবহার করা হয়। দুষ্কৃতীরা ভোট লুট করে, তারপর এই রাজ্য থেকে ওই রাজ্যে চলে যায়। এখন পুলিশের কিছু গণ্ডি থাকে, যেহেতু এখানে ঘটনা ঘটিয়ে অন্য রাজ্যে চলে গেছে, সেই পুলিশের পারমিশন পেতে পেতে তারা তখন হাওয়া হয়ে গেছে। সুতরাং এই সমস্ত জায়গাকেও কিন্তু বন্ধ করতে হবে। আর এইটা করতে গেলে শুধু পুলিশের উপর ভরসা নয়, এক্ষেত্রে বিএসএফকেও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা নিতে হবে। এই নিয়ে ইডি থেকে শুরু করে সমস্ত কিছু, সব যারা কেন্দ্রীয় বাহিনী রয়েছে তাদের সঙ্গে দীর্ঘ আলোচনা হয়েছে, ব্লু প্রিন্ট পুরোপুরি রেডি হয়ে গেছে। আপনাদের আরেকটা মজার ইন্টারেস্টিং তথ্য দিয়ে রাখি, আমরা দেখি নির্বাচন এলেই গোলা বারুদে ভরে যায় গোটা বাংলা। পিসিমণির এই যারা কী বলে তাজা নেতা আছে, সেই তাজা নেতারা জেগে ওঠে, বোমা বারুদে একদম উত্তপ্ত করে ফেলে, এলাকার পর এলাকা লুঠে নেয়। তো ভাঙড়েও কিছুদিন আগে অবধি সেই বোমাবাজি চলছিল, এখন সেখানে সরাসরি এনআইএ ঢুকে গেছে। এনআইএ তদন্ত করে দেখছে যে ভাঙড় বা এই অঞ্চলে ঠিক কত বোমা মজুত করা আছে, কোন দেশবিরোধী শক্তি এখানে আছে যেখানে এত বোমা তৈরি হয়ে যাচ্ছে, ঘরে ঘরে বোমা তৈরির কারখানা কি করে হয়ে যাচ্ছে, এই সিস্টেমটাকে কিভাবে একদম ভেঙে তছনছ করে দেওয়া যায়, এনআইএ তদন্ত করতে ঢুকেছে। মানে ইলেকশন কমিশন প্রত্যেকটা জায়গা কীরকম মাইনিউটলি
মনিটর করছে এবং তার রেজলিউশন নিয়ে আসছে। বুঝতে পারছেন ইলেকশন কমিশনের উপর এত রাগ পিসিমণির এমনি এমনি সোজা চলে গেছে সংসদে, সেখানে গিয়ে ইমপিচমেন্ট করার চেষ্টা করছে এমনি এমনি। কেননা এই জ্ঞানেশ কুমার নামক ভদ্রলোকটি বুঝে গেছেন রোগটা কোথায়, এবং শুধু রোগ বুঝে গিয়ে তিনি ক্ষান্ত হননি, তিনি সেই রোগের প্রতিকার কি সেই জায়গাটাও দিচ্ছেন। আর তাতে ছটফটানি আরও বাড়ছে, সবেতেই ভূত দেখছেন, আতঙ্ক দেখছেন পিসিমণি। সুরজিৎ রায়কেই কেন ভবানীপুরে কমিশনের পত্রাঘাত তৃণমূলের। কে সুরজিৎ রায়? ইনি নন্দীগ্রামের বিডিও ছিলেন। তো বিডিও তো রাজ্য সরকারি কর্মচারী, নন্দীগ্রামে ছিলেন, তাকে ওই যে 73 জন আরোকে সরিয়ে দিয়েছে না, বিডিওরাই ম্যাক্সিমাম হয়েছে, তো তাকে নন্দীগ্রাম থেকে তুলে এনে ভবানীপুরে বসানো হয়েছে। আর ব্যাস গোটা পিসিমণির বাহিনীর টেনশন বেড়ে গেছে। এই ভিডিও নাকি শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ, সেই জন্য তাকে ভবানীপুরে নিয়ে আসা হয়েছে। আচ্ছা, তিনি তো রাজ্য সরকারি কর্মচারী ছিলেন, তিনি যদি শুভেন্দু অধিকারীরই ঘনিষ্ঠ হন, সেটা কি অপরাধ আছে? কোনো রাজনৈতিক নেতা নেত্রীর সঙ্গে কারোর ঘনিষ্ঠতা থাকা কি অপরাধ? আর সেটা হলে তাকে এতদিন তাহলে নন্দীগ্রামেই রেখে দিয়েছিলেন কেন? কেন তাকে অন্য কিছু করেননি? সুতরাং বোঝা যাচ্ছে এরা রজ্জুতে সর্পভ্রম করছে। আসলে পিসিমণির যেটা টেনশন হচ্ছে, তার যে পেয়ারের লোকগুলো ছিল, ওই একজন পুলিশ আছে না, পিসিমণির বাড়িতে গিয়ে খিচুড়ি রান্না করে, খালি পায়ে খিচুড়ি পরিবেশন করে, তো পিসিমণির চাই সেরকম আমচা চামচা বেলচা, যারা নিয়ম নীতিকে বুড়ো আঙুল দেখাবে আর পিসিকে জেতানোর জন্য সব কিছু অনিয়ম করবে। সেই জায়গাটা এবার ঘেঁটে ভেঙে তছনছ করে দিচ্ছে ইলেকশন কমিশন। আর যত করছে তত এই ধরনের আতঙ্ক বাড়ছে। তো বাইরের রাজ্য থেকে তো কাউকে নিয়ে আসেনি, নন্দীগ্রাম থেকে নিয়ে এসেছে, তো কী হয়েছে? আপনি তো বলছেন আপনি 300 বছরের উন্নয়ন করে দিয়েছেন, ভবানীপুরের মানুষ বহিরাগত শুভেন্দু অধিকারীকে চেনে না, মানে না, ভোট পাবে না, পিসিমণি 60,000-এর উপর ভোটে জিতবে। তো সেখানে একজন আরও চেঞ্জ হয়ে গেছে, একজন বিডিও চেঞ্জ হয়ে গেছে, তাতেই এত টেনশন হয়ে যাচ্ছে। তার মানে মুখে যেটা বলছেন সেটা আসলে বুকনি। আপনি নিজেও ভালো করে বুঝে গেছেন আপনি হারছেন, শুধু হারছেন না, হারছেন। যেটুকুনি সামান্য চান্স ছিল আপনার ওই পেয়ারের লোকগুলো, যারা আপনার পা চেটে ভুলভাল কাজ করে আপনাকে জেতাতে পারত, সেইগুলোকে সরিয়ে নিউট্রাল লোক নিয়ে আসা হচ্ছে। আর সেই জন্য একটুও কোনো চান্স নেই, আপনার থেকে ভালো কেউ বুঝতে পারছে না, তাই এত ভয় পাচ্ছেন, তাই এত আতঙ্কিত হচ্ছেন। ইয়ে ডর হামে আচ্ছে লাগে। তবে পিসিমণির দলের সময়টাও কিন্তু খুব একটা ভালো যাচ্ছে না। কেন জানেন? ওই রাজগঞ্জ, যেখানে ঢাক ডোল পিটিয়ে এশিয়াডে সোনাজয়ী অ্যাথলিট স্বপ্না বর্মনকে টিকিট দিয়েছে, সেখানকার বিপ্লবী বিদ্রোহী যে বিধায়ক রয়েছে খগেশ্বর রায়, সে নিয়ে তো বেশ কদিন ডামাডোল চললো। তারপর এখান থেকে ভাইপোর ফোন গিয়েছিল, সে মালাবার সাল্টে গেছে, ঠিক আছে মেনে নিচ্ছি। কিন্তু এই স্বপ্না বর্মন শেষ অবধি ভোটে লড়তে পারবেন তো? আসলে এই দলটাই তো এরকম 2 নম্বরই 3 নম্বরই কাজকর্ম করে, কোনো নিয়ম নীতির বালাই থাকে না। পিসিমণি যেটা বলে সেটাই আইন মনে করে, কিন্তু তা তো হইব না। ইলেকশন কমিশনের নিয়ম আছে, কেন্দ্রীয় সরকারের আইন আছে, সেই জায়গাতেই ফেঁসে গেছেন স্বপ্না বর্মন। কী ঘটনা ঘটেছে? এই স্বপ্না বর্মন এত বড় বড় কথা বলে তৃণমূলে যোগদান করলো, আর চাকরিটা করতো কোথায়? সেন্ট্রাল গভর্নমেন্টে রেলওয়েজে চাকরি করতো। এই যে যারা খেলোয়াড় আছে তাদের খেলাধুলায় উৎসাহিত করার জন্য বিভিন্ন জায়গা থেকে চাকরি দেওয়া হয়, এবং কেন্দ্র সরকার সেটা করছে। একজন বাঙালি বলে স্বপ্না বর্মনকে সেখানে ইগনোর করা হয়নি, বরং ভালো করে সেই চাকরিটা দেওয়া হয়েছে। তো রেলের একটা নিয়ম হচ্ছে, আপনি রাজনীতি করতেই পারেন, এটা আপনার গণতান্ত্রিক অধিকারে, কিন্তু আপনি কেন্দ্রীয় পদে থেকে, অর্থাৎ এই কেন্দ্র সরকারের চাকরিটা করার সময় আপনি কোনো রাজনীতি করতে পারবেন না। আপনি ইস্তফা দিন, ইস্তফা দিয়ে আপনি রাজনীতি করতে পারেন। এখন এই স্বপ্না বর্মন যখন তৃণমূলে জয়েন করেছে এই ফেব্রুয়ারি মাসের শেষের দিকে, তখনও তিনি রিজাইন করেননি, তখনও তিনি রেলওয়ের কর্মচারী। ফলে এই স্বপ্না বর্মনের বিরুদ্ধে ডিপার্টমেন্টাল এনকোয়ারি শুরু হয়ে গেছে। আর তারপর যেই তৃণমূলের টিকিটটা পেয়ে গেছেন এই স্বপ্না বর্মন, তখন রেজিগনেশনটা দিয়েছেন। তো রেল বলছে যে না, আমরা তো এরকম রেজিগনেশন এখন অ্যাকসেপ্ট করবো না, আপনার বিরুদ্ধে ডিপার্টমেন্টাল এনকোয়ারি চলছে, সেই এনকোয়ারির ক্ষেত্রে যতক্ষণ না ফয়সালা হচ্ছে আমরা কি করে আপনার রেজিগনেশন অ্যাকসেপ্ট করি। ফলে স্বপ্না বর্মন চলে গেছে হাইকোর্টে, সেখানে গিয়ে বোঝানোর চেষ্টা করছে কেন্দ্র সরকার দারুণ কিছু করছে, তার বিরুদ্ধে বিশাল ব্যাপার। তো সেই জায়গা থেকে রেল কিন্তু এই ব্যাপারটা এক্সপ্লেন করেছে মহামান্য কোর্টের সামনে, এবং রেল এই কথাও বলেছে যেহেতু ডিপার্টমেন্টাল এনকোয়ারি চলছে, সুতরাং সেখানে এই অবস্থায় তো রেজিগনেশন অ্যাকসেপ্ট করা যায় না। এখন তিনি যেহেতু এখানে রিজাইন করছেন, তিনি যদি রেলকে লিখিতভাবে জানান যে এই যে রিটায়ারমেন্ট করে যাচ্ছেন, তারপর তিনি কোনো অবসরকালীন কোনো সুযোগ সুবিধা নেবেন না, যে টাকা পয়সা পাওয়ার কথা সেগুলো তিনি ছেড়ে দিচ্ছেন, তাহলে এই ডিপার্টমেন্টাল এনকোয়ারি ক্লোজ হবে এবং তার রেজিগনেশন অ্যাকসেপ্ট হবে। এবার স্বপ্না বর্মনকে কোর্ট জিজ্ঞেস করেছে যে এরকম বলছে, আপনি
কি করবেন সেই জায়গা থেকে? ব্যাস, আর মুখ দিয়ে টু শব্দটি হচ্ছে না। অর্থাৎ যদি স্বপ্না বর্মন সত্যি সত্যি সমাজসেবা করতে আসতেন, তাহলে তো আগেই তিনি চাকরিটা ছেড়ে আসতেন। চাকরিটাও থাকবে, ওখান থেকেও কেন্দ্র সরকারের ক্ষীর খাবো, আবার এখানে রাজ্যের একটা দলের সঙ্গে যুক্ত হব, সেখান থেকেও ফায়দা নেব। যদি ভোটে হেরে যায়, তাহলে এই যে এতদিন রেলে কাজ করেছি, তার যে সুযোগ সুবিধা, তার যে টাকা পয়সা, সেগুলোও আমার দরকার আছে। এইসব লোককে নিয়ে আসছে এবং সমস্ত কিছুটা মুকেশের আড়ালে রেখে ভোট বৈতরণীটা পার করতে চাইছে, সেগুলো সব এক 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 করে ধরা পড়ে যাচ্ছে। আসলে বলে না, পাপের ঘরা পূর্ণ হলে আর ভগবানও বাঁচায় না কাউকে। এদের অবস্থাটা ঠিক সেই জায়গাটায় হয়ে গেছে, ফলে ফাঁপড়ে পড়ছে। তবে এই সব ব্যাপার গৌণ, মেন যে জায়গাটা হচ্ছে, যেটা আমাদের টেনশনের জায়গা, যে সুষ্ঠুভাবে ভোট হোক, সেটা যে হবে, হওয়ানোর জন্য ইলেকশন কমিশন সর্বশক্তি প্রয়োগ করছে, সেটা এসআইআর পর্ব বলুন বা এইসব করার সিদ্ধান্ত বলুন, সেগুলো কিন্তু ক্রমশ এস্টাবলিশ হয়ে যাচ্ছে। কি বলবেন ইলেকশন কমিশনের এই সমস্ত স্টেপ নিয়ে? যদি কিছু বলার থেকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এমনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।